প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা গ্রহণ করো। আমি আব্দুল সামাদ আকন। আজ তোমাদের নবম শ্রেণী বিজ্ঞান অধ্যায় সপ্তমের অম্ল, ক্ষারক ও লবণ নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা অম্ল বা অ্যাসিড নিয়ে শুরু করি। যদি সম্ভব হয় আমরা অন্য দুইটা অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা অম্ল বা অ্যাসিড কি, আমরা কিন্তু অম্ল এবং অ্যাসিড সম্বন্ধে কিন্তু আমরা বিভিন্ন পত্রিকায় তারপরে আলোচনায় শুনেছি। অ্যাসিডের নিক্ষেপ, অ্যাসিড কি ক্ষতি করে, এগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে আমরা জেনেছি। আজকে অ্যাসিড কি বা অম্ল কি এটা আমরা একটু আলোচনা করি। অ্যাসিড হলো যে যৌগের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে। এই প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে ধাতু বা ধাতু নিয়ে ক্রিয়াশীল মূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড দ্বারা প্রতিস্থাপন করে যদি লবণ উৎপন্ন হয় তাহলে তাকে অ্যাসিড বলে, লবণ উৎপন্নিত হবে। এখন অ্যাসিডটা আমরা কীভাবে নির্ণয় করবো? প্রতিস্থাপন হাইড্রোজেন থাকবে, ধরো একটা হাইড্রোজেন থাকবে, এর সাথে ধাতুর কোনো যৌগমূলক অথবা অধাতব মূলক থাকবে। যেমন যৌগমূলক ধরো তোমার সালফেট, একটা মূলক আমরা নিলাম সালফেট মূলকের যোজনী কত? 2। এই 2 আসবে হাইড্রোজেনের কাছে। এদের প্রতিস্থাপন হাইড্রোজেন থাকবে অ্যাসিডে, থাকতেই হবে, কারণ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় অ্যাসিড, তাই এর নাম হলো সালফিউরিক অ্যাসিড। এইভাবে আমরা যদি একটা পদার্থক মূলক ক্লোরিন নেই, সাথে একটা হাইড্রোজেন নিলাম, তাইলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্লোরিনের যোজনী 1, হাইড্রোজেনেরও 1, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, আমরা আগে বলছিলাম যে ধাতু বা ধাতু নিয়ে ক্রিয়াশীল মূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড দ্বারা আমরা বিক্রিয়া ঘটাবো, উৎপন্ন করবে লবণ এবং সাথে পানি উৎপন্ন করতে পারে, হাইড্রোজেনকে অপসারণ করবে। যেমন মনে করো জিঙ্ক একটা ধাতু, সাথে আমরা যদি সালফিউরিক অ্যাসিড কিনে আসি, তাহলে উৎপন্ন করে কি? জিঙ্ক সালফেট কিনে আসে, হাইড্রোজেনকে অপসারণ করে, তাহলে জিঙ্ক সালফেট প্লাস এই হাইড্রোজেনকে সে প্রতিস্থাপিত করে দেয়, H2 জিঙ্ক সালফেট প্লাস এই জিঙ্ক সালফেট হলো লবণ। তাহলে আমরা লবণ চিনতে পারলাম কিভাবে? ধাতুর সাথে থাকবে তোমার যৌগমূলক অথবা অধাতব মূলক। এই যেমন এটা অধাতব মূলক ক্লোরাইড, আর এটা যৌগমূলক সালফেট। ঠিক আছে? এইভাবে যদি আমরা অন্য কোনো বিক্রিয়া আমরা ঘটাই, যেমন করো ম্যাগনেসিয়াম প্লাস যদি ধরো তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরি HCl, তাইলে উৎপন্ন করে কি? ম্যাগনেসিয়াম ক্লোরিনকে নিয়ে যায়, কারণ ধাতু অধাতুর সাথে বিক্রিয়া করে। ধাতু হইল পজিটিভ, অধাতু নেগেটিভ, দুইটা বিক্রিয়া সংঘটিত হয়। আর কি করলো? তাহলে হাইড্রোজেনকে অপসারণ করলো। হাইড্রোজেন যখন অপসারণ করবো, কিন্তু হাইড্রোজেন অণু হিসেবে লিখবো, কিন্তু এই জায়গায় হাইড্রোজেন কয়টা? একটি পরমাণু হিসেবে আছে। কিন্তু এখন আমাদের যদি এটাকে সমতায় আনি, দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিন্তু হয় নাই, কারণ ম্যাগনেসিয়ামের যদি 2 ক্লোরিনের 1, এই ম্যাগনেসিয়াম 2 ক্লোরিন নিয়ে নেবে, ক্লোরিনের ম্যাগনেসিয়াম আনবে। আর এই ক্ষেত্রে দেখো তাহলে কি হলো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিন্তু এখন হইলো, এর আগেটা কিন্তু হয় না। তাহলে আমাদের যোজনীয় জানতে হবে প্লাস হাইড্রোজেন। এখন দেখো আমরা যদি সমতা করি, ক্লোরিন করে 2টা, হাইড্রোজেন 2টা, আমরা একটা 2 সামনে দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল? হাইড্রোজেন 2টা, ক্লোরিন 2টা। তাহলে আমাদের সমতাও ঠিক হলো। তাহলে আমরা অ্যাসিডটা নির্ণয় করতে পারলাম। এইটা হলো লবণ, এটা হলো লবণ, এই ক্ষেত্রে এটা হলো লবণ। তাইলে আমরা প্রথমে বলছিলাম যে যৌগের মধ্যে এর মধ্যে হাইড্রোজেন আছে, প্রতিস্থাপিত হয়, এটা প্রতিস্থাপিত হয়েছে। এবং এটা ধাতু এবং ধাতু নিয়ে ক্রিয়াশীল মূলকের অক্সাইড, ধাতু এবং ক্রিয়াশীল অক্সাইডটা আমরা দেখাবো। হাইড্রোক্সাইড যদি লবণ উৎপন্ন করে, তাহলে এটাকে আমরা অ্যাসিড বলি। যেমন মনে করো আরেকটা ক্যালসিয়াম অক্সাইড, ধাতুর অক্সাইড প্লাস যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই, তাহলে কি উৎপন্ন করে? আমরা তীরচিহ্নতে দেখাইলাম। তীরচিহ্নতে দেখাইলে অনেক সময় আমাদের সমতা ঠিক করতে হয় না। তাহলে দেখো, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড হয়, ক্যালসিয়াম ক্লোরাইড লিখলে কিন্তু আমরা Cl2 লিখি। কেন লিখি? ক্যালসিয়ামের যদি 2, ক্লোরিনের 1, ক্যালসিয়ামের 2 ক্লোরিন নিবে এবং ক্লোরিনের ক্যালসিয়াম আনবে, প্লাস কি হবে? H আছে আর এই জায়গায় অক্সিজেন আছে,
তাহলে H2O, কারণ আমরা যদি পানি লিখি H2O দিয়ে লিখতে হবে। এখন দেখো আমাদের যদি সমতা ঠিক করি, সমতা ঠিক না করলে সমস্যা নেই, যেহেতু আমি তিনশো দিচ্ছি, সমতা ঠিক করে দেখো হাইড্রোজেন দুইটা, যদি হাইড্রোজেন আমরা দুইটা দিলাম, ঠিক আছে। এতে অক্সিজেন একটা ছিল, অক্সিজেন একটা আছে, ক্লোরিন দুইটা হয়ে গেছে, ক্লোরিন দুইটা, তাহলে আমাদের সমতা হয়ে গেল। তাহলে আমরা ধাতুর অক্সাইড দিয়ে আমরা কি করলাম, এটাও কিন্তু লবণ, তাহলে সংখ্যায় ছিল লবণ উৎপন্ন হবে, তাহলে এসিড বলে, ঠিক আছে। তাহলে আমরা এসিডের জানতে পারলাম। আবার এসিড আমরা চিনবো কিভাবে, এসিডের সাথে হাইড্রোজেনের সাথে তোমার যৌগমূলক অথবা অধাতব মূলক থাকবে। যেমন মনে করো হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন আমরা প্রথম হাইড্রোজেন H দিয়ে লিখবো। যেমন আমি দিলাম FeO4 একটা কি যৌগমূলক ফসফেট, ফসফেট যৌগমূলকের যোজনী কত 3, তাহলে 3টা আনবে কি হাইড্রোজেন, H3PO4 ফসফরিক অ্যাসিড। এইভাবে যদি আমরা এটা কিন্তু ফসফেট একটা যৌগমূলক। আবার আমরা কিন্তু ক্লোরিন দিয়ে দেখাচ্ছি, এবার সালফেট যদি আমরা কার্বনেটে দেখাই, যেমন HCO3 হলো কার্বনেট, আর কার্বনেট যদি 2 আমরা H2 দিয়ে দিলাম, H2CO, এটা কার্বনেট, এর নাম হলো কি কার্বনিক অ্যাসিড। আচ্ছা, তাহলে আমরা অ্যাসিড চিনতে পারলাম। এখন দেখো অ্যাসিডের ধর্ম। অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়। তারপরে অ্যাসিডের দ্রবণ কি টক স্বাদযুক্ত। এখন তুমি টক স্বাদ যদি স্বাদ সংগ্রহ নির্ণয় করতে দাও, যদি অ্যাসিডটা তীব্র হয় তাহলে কিন্তু জ্বলছে যাবে, ক্ষতিকারক হবে। আবার মৃদু অ্যাসিডের ক্ষেত্রে বা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পারি, যেমন দুর্বল অ্যাসিড আমরা ভিনেগার কথা শুনেছি না, যে ভিনেগার হলো অ্যাসিডিক অ্যাসিড, এটা একটু কিন্তু দুর্বল অ্যাসিড, এটা তুমি মুখে দিয়ে দেখতে পারো, ভিনেগার তো আমরা খাইতেও পারি। তো এটা দেখতে পারো, দেখবা যে স্বাদটা হবে টক স্বাদযুক্ত। তাহলে গেল এটা। তারপরে কি করে, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। আমরা যখন পরীক্ষাগারে পরীক্ষা করবো যে অ্যাসিড কিনা এটা, তাহলে আমরা যদি একটা নীল লিটমাস পেপার অ্যাসিডের দ্রবণে তোমার একটা ডুবাই, তাহলে দেখবে নীল লিটমাসটা লাল হয়ে যাবে, তাহলে বুঝবো আমরা অ্যাসিড। আবার আমরা তোমাদের বিক্রিয়ার মাধ্যমে দেখাইলাম কি অ্যাসিড কি করে ধাতু বা ধাতুনিক গ্যাসগুলোকে রক্তের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে এবং পানি উৎপন্ন করে। তাহলে আমরা এটা আমরা অ্যাসিড বলতে, অ্যাসিড আমরা ধর্ম জানতে পারলাম। এখন অ্যাসিডের ব্যবহার। অ্যাসিড আমরা দেখবো সাধারণত আমরা দেখবো যে অনেক সময় কিন্তু ক্ষতিকারক পোকামাকড়ে কামড় দিলে কিন্তু জায়গাটা অনেক সময় কি করে জ্বলতে থাকে মনে হয়, কিন্তু গ্রামে গঞ্জে আমরা দেখছি যখন চুন লাগাইলে কিন্তু কি হয়, জ্বরটা তাৎক্ষণিক কমে যায়। চুনটা হইল কারণ খার, যখন খার কি করে অ্যাসিডকে প্রশমিত করে। তো ওই যে তোমার কামড় দিচ্ছিল, এই কামড়ের মধ্যে কিন্তু অ্যাসিড ছিল, তো অ্যাসিডকে কি করে খার প্রশমিত করে, তখন তাৎক্ষণিক দেখা যায় যে ব্যথাটা কমে যায়, অর্থাৎ জ্বরটা কমে যায়। তাহলে আমরা একটা ব্যবহার জানতে পারলাম। আবার আমরা অ্যাসিডের ব্যবহারের ক্ষেত্রে আমরা দৈনন্দিন জীবনে আমরা দেখি যে বিভিন্ন প্রকার আচার এবং মনে করো টমেটো সস, এইগুলো আমরা বেশি দিন রাখার জন্য আমরা কী করি, ভিনেগার ব্যবহার করি। ভিনেগারটা কিন্তু অ্যাসিডিক অ্যাসিড, এটা আমরা এই অ্যাসিড ব্যবহার করে আমরা এটাকে অনেক দিন টিকে রাখতে পারি। আবার দেখবা যে অ্যাসিডের ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখা যায় যে তোমার বিভিন্ন ওই সার তৈরি করি, যেমন ফসফেট সার, তারপরে নাইট্রেট সার, এগুলো আমরা কিন্তু ব্যবহার করি। এগুলো কোত্থেকে আসে, অ্যাসিড থেকেই কিন্তু আমরা এটা নিয়ে আমরা ব্যবহার করি। তাহলে অ্যাসিডের আমরা ব্যবহারও জানতে পারলাম। আবার অ্যাসিডের কিছু ব্যবহার আছে তোমার, যেমন মনে করো টয়লেট ক্লিনার, যেমন সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার করে কিন্তু আমরা টয়লেট ক্লিনার কিন্তু আমরা তৈরি করি। এই ক্লিনারের মাধ্যমে বা এই দ্রবণের মাধ্যমে আমরা কিন্তু টয়লেটকে পরিষ্কার করতে পারি, তাহলে আমরা এটাও করতে পারি। আবার বিভিন্ন জমিতে সার ব্যবহার করি, সেটাও কিন্তু অ্যাসিড থেকে, যেমন ফসফেট সার, সেটা কিন্তু অ্যাসিড থেকেই আসে। তাহলে আমরা সার কৃষিকাজেও অ্যাসিড আমরা ব্যবহার করতে পারি। আবার তোমাদের কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন তারপরে দেখো অ্যাসিডিটি হয়, তাই না? তো অ্যাসিডিটি কেন হয়? সাধারণত অ্যাসিডিটি হয় অর্থাৎ উত্তেজক খাবার, মশলাযুক্ত খাবার বা ঝাল জাতীয় যদি খাবার আমরা খাই, তখন সময় অ্যাসিডিটি হয়। তো অ্যাসিডিটি কিন্তু এর কারণে অ্যাসিড, অতিরিক্ত অ্যাসিড যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা যখন বেড়ে যাবে, তখন এটা অ্যাসিডিটি আমাদের ধরা পড়ে, তোমার খাদ্যনালী জ্বলতে থাকে ইত্যাদি, এই ধরনের কোনো উপসর্গ দেখা দেয়। সেক্ষেত্রে কিন্তু আমরা এর বিপরীত ক্ষারক জাতীয়, যেমন তোমার ব্যবহার করলে, যেমন তোমার খাবার সোডা, অনেক সময় দেখা যায় যে অ্যাসিডকে কী করে প্রশমিত করে। তো আমরা অ্যাসিডের এই ক্ষেত্রে আমরা অ্যাসিডের ব্যবহার জানতে পারলাম। তো অ্যাসিডের ব্যবহার করতে গিয়ে কিন্তু আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন অ্যাসিড কিছু আছে তীব্র বা শক্তিশালী অ্যাসিড, আবার কিছু আছে মৃদু বা দুর্বল অ্যাসিড, সেটা আমরা কেমনি চিনব? যেমন
যে সকল অ্যাসিড সাধারণত জৈব অ্যাসিড এগুলো কিন্তু তোমার দুর্বল অ্যাসিড। যেমন মনে করো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা হলো অ্যাসিটিক অ্যাসিড, এর কার্যকরী দ্রব্য COOH, এটা হলো জৈব অ্যাসিড। আবার তোমার অক্সালিক অ্যাসিড আছে, অক্সালিক অ্যাসিড HCOC, আমরা COOH এভাবে লিখি অক্সালিক অ্যাসিড। এটাও কিন্তু আমাদের একটা কি অ্যাসিড, জৈব অ্যাসিড। আবার টার্টারিক অ্যাসিড, হ্যাঁ, এগুলো হইলো তোমার জলীয় দ্রবণে হাইড্রোজেন খুব আংশিকভাবে আয়ন দেয়, খুব অল্প আয়ন দেয়, এই জন্য এদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়। এটা হলো তাহলে আমরা দুর্বল অ্যাসিড আমরা নির্ণয় করতে পারবো কোনটা দুর্বল অ্যাসিড। আবার কিছু আছে শক্তিশালী অ্যাসিড বা সবল অ্যাসিড, যেমন মনে করো সালফিউরিক অ্যাসিড, তারপরে নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, এগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো শক্তিশালী অ্যাসিড। এরা জলীয় দ্রবণে কি করে হাইড্রোজেন মানে সম্পূর্ণভাবে আয়ন দেয়, এই ক্ষেত্রে এদেরকে আমরা তীব্র অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। আবার দেখা গেছে তোমার এই এখন শক্তিশালী অ্যাসিডগুলো কোথায় পাওয়া যায়, খনিতে পাওয়া যায়, এটা হলো খনিজ অ্যাসিড। না এটা তোমার এই যেমন আমরা বলছিলাম সালফিউরিক অ্যাসিড, তারপরে মনে করো নাইট্রিক অ্যাসিড, তাই না, এরা কিন্তু শক্তিশালী অ্যাসিড। আবার দুর্বল অ্যাসিড কিন্তু আবার খনিজ অ্যাসিডের মধ্যে তোমার কার্বনিক অ্যাসিড কিন্তু আমরা জানি H2CO3, এই কার্বনিক অ্যাসিডটা কিন্তু তোমার দুর্বল অ্যাসিড, কারণ এই জলীয় দ্রবণ দেখা যায় যে আংশিক হাইড্রোজেন আয়ন দেয়। তাহলে আমরা অ্যাসিড সম্বন্ধে আজকে বিস্তারিত জানতে পারি। অ্যাসিডের ক্ষতিকারক দিকও কিন্তু আমরা বললাম যে যখন অ্যাসিড কিন্তু যদি কোনো আমরা কাজ করতে গিয়ে যদি হাতে লেগে যায় কিন্তু হাত তাৎক্ষণিকভাবে কিন্তু জ্বলছে যাবে, তখন কিন্তু বেশি করে পানি ব্যবহার করলে অ্যাসিডটা তখন কী হয়, প্রশমিত হয়ে যায়, হালকা হয়ে যায়, তখন ক্ষতির থেকে বাঁচা যায়। কিন্তু আমরা অ্যাসিড সাবধানে ব্যবহার করবো। তো আজকে আমরা অ্যাসিড সম্বন্ধে যতটুকু মোটামুটি আলোচনা করলাম, তো এবং দুর্বল অ্যাসিড এবং সবল অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড সম্বন্ধে আমরা জানলাম। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো তোমরা আরেকটু বেশি স্টাডি করবে, আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাবো। আজকে এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ।